পড়িয়েছি তারা প্রিন্টিং এর উপর। আজকে আমরা যেটা আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিক, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ওয়েট প্রসেসিং, ঠিক আছে? এটা হচ্ছে ডাইস ও পিগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। ডাইস ও পিগমেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা কি বলতে পারো ডাইস ও পিগমেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আছে? কি পার্থক্য আছে? কি পার্থক্য? ডাইস তো আমরা মানে ডাইস মানে হলো ডাইস থাকে। আচ্ছা, ডাইস ও পিগমেন্টের মধ্যে পার্থক্য আছে। মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে ডাইসগুলো আমরা ব্যবহার করি, ডাইসগুলো ওয়াটার সলিউবল আর পিগমেন্টগুলো ওয়াটার ইনসলিউবল। আর একটা পার্থক্য আছে সেটা হচ্ছে ডাইসগুলো যেটা ফাইবারের মধ্যে কি আছে অ্যাপ্রেন্ডিং থাকবে, বাট পিগমেন্টের ক্ষেত্রে কি অ্যাপ্রেন্ডিং থাকে না। তাহলে ডাইস ও পিগমেন্টের মধ্যে বেসিক পার্থক্য আছে, ডাইসগুলো ওয়াটার সলিউবল, পিগমেন্টগুলো ওয়াটার ইনসলিউবল। এবং ডাইসগুলো কি হয় ফাইবারের মধ্যে অ্যাপ্রেন্ডিং আছে আর পিগমেন্টের ক্ষেত্রে অ্যাপ্রেন্ডিং নাই। পলিফিয়ারের ম্যাক্সিমাম টাইপে থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইস এন্ড পিগমেন্ট? তাহলে লিখতে হবে ডাইস ইজ ওয়াটার সলিউবল, ডাইস ইজ water soluble, pigment is not soluble, pigment is insoluble, not soluble or insoluble, not soluble, water soluble. Do you know what it is? Dyes have affinity to textile fiber, affinity to textile fiber. Pigment has no affinity for textile fiber. Clear? পারবে না? তা ডাইস ও পিগমেন্টের মধ্যে বেসিক পার্থক্য আছে, সেই জিনিসটা আমরা অলরেডি দেখে ফেললাম। ঠিক আছে? জি স্যার। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডাইস হওয়ার শর্তগুলো। What is the condition of dice? কি বিষয়গুলো থাকলে আমাদেরকে ডাইস বলতে হবে? কি বলতে হবে? What is the condition of dice? অর্থাৎ একটা ডাইস হওয়ার জন্য শর্তগুলো পানিতে সলিউবল হতে হবে। হ্যাঁ বলো, এটা কি পানিতে মিশতে হবে, ওয়াটার সলিউবল হতে হবে, affinity to textile fiber এখন আমাকে একটু বলতে পারো ডাইস কোন ক্যাটাগরি থেকে অ্যানালিক? ডাইস ক্যাটাগরি নাকি অ্যানালিক? শিওর। তাহলে ডাইস যদি হচ্ছে কি হয় নেগেটিভ থাকে, তাহলে কটন ফাইবার কি ফাইবার হলো পজিটিভ। কটন ফাইবার কি অ্যানালিক ক্যাটাগরি? ক্যাটাগরি বললে হবে ক্যাটাগরি। সবসময় রাখবা ডাইস সবসময় কি দেয় নেগেটিভ আয়ন দেয়, এবং যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কি দেয় নেগেটিভ আয়ন দেয়। ঠিক আছে? জি স্যার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে রিঅ্যাকশন কিভাবে হয়? তাহলে স্যার এই ওয়ান আপ রাইট। এখন দেখো আমরা দুই ধরনের ডাইসের কথা তোমরা বলে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস, আর একটা হচ্ছে ভালো করে বুঝবে। হ্যাঁ জি স্যার। আর একটা হচ্ছে ডিরেক্ট ডাইস। নাম শুনছো তো? দিস নাম শুনছি। এখন আমাকে একটু বলতে পারো রিঅ্যাক্টিভ ডাইস এবং ডিরেক্ট ডাইস এর মধ্যে কোন ডাইসটা বেশি ব্যবহার করা হয়? ইন্ডাস্ট্রি বলতে সবসময় একটা ডাইসই বেশি ব্যবহার করা হয়, কোনটা? রিঅ্যাক্টিভ ডাইস। শিওর? আচ্ছা কেন স্যার? হ্যাঁ মানলাম যে রিঅ্যাক্টিভ ডাইস কেন ব্যবহার করা হয় রিঅ্যাক্টিভ ডাইস সেটা জানা উচিত না? জি স্যার। অর্থাৎ আজকে থেকে মনে রাখবা যে আমরা যত ধরনের ডাইস ব্যবহার করি শুধু কটনের জন্য যেভাবে অ্যাপ্লিকেবল তার মধ্যে রিঅ্যাক্টিভ ডাইস হচ্ছে বেশি ব্যবহার করা। তার রিজনটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস ওয়াশ ফাস্টনেসটা ওয়াশ এন্ড লাইফ ফাস্টনেস, ওয়াশ এন্ড লাইফ ফাস্টনেস is so good, but direct ডাইরেক্টলি কি ফাস্টনেসটা কি কম। এখন আমরা প্রশ্ন করতে পারবো যে ফাস্টনেস কি স্যার? ফাস্টনেস মিন্স হচ্ছে যখন তুমি কাপড়টাকে ওয়াশ করবা, ওয়াশ করার পরে দেখবা যে রং উঠেছে মাঝে মাঝে কাপড়ে, খেয়াল করতে গেলে কাপড়ের রং ওঠা যেটা যদি মনে হয় কোনো
ডিরেক্ট কি বন্ড আছে হাইড্রোজেন আর এটা কি আছে কোভ্যালেন্ট আপনাদের মুখস্থ করে নেবেন ডিরেক্ট কোন বন্ড ডিরেক্ট কোন বন্ড আর ডিরেক্ট কোভ্যালেন্ট বন্ড এখন ডিরেক্ট এর ওয়াস ফাস্টনেস এবং লাইট ফাস্টনেস খুবই খারাপ রিজনটা হচ্ছে ডিরেক্ট এর যে হাইড্রোজেন বন্ডটা আছে সবথেকে দুর্বল বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড যত দুর্বল বন্ড খুব সহজে কাপড়ের মধ্যে পানি প্রবেশ করতে পারে এবং বের হয়ে আসতে পারে এইজন্য ডিরেক্ট এর ক্ষেত্রে যেটা করা হয় ডাইস ব্যবহার করলে এই ফাস্টনেসটা খারাপ অর্থাৎ আমরা যখন কাপড় নতুন কাপড় কিনি কাপড় দেখবা যখন খুব ওয়াশ করা হবে কাপড় রং উঠে গেছে তাহলে বলে করবা এখানে ডিরেক্ট ডাইসটা ব্যবহার করা হয়েছে এইজন্য ইন্ডাস্ট্রিতে কি করা হয় না ডিরেক্ট ডাই ব্যবহার করা হয় এখন আসো রিঅ্যাক্টিভ ডাই রিঅ্যাক্টিভ ডাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু অতি শক্তিশালী একটা বন্ড খুব সহজে ভাঙা যায় না খুব সহজে ভাঙা যদি না যায় তাহলে খুব সহজে পানির ভিতরে প্রবেশ করতে পারবে না খুব সহজে ডাইসের ভিতরে প্রবেশ করতে পারবে না তাহলে এখন কথা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডাইসও নেগেটিভ আয়ন প্রদান করে কটন যে ফাইবারটা ব্যবহার করি সেটাও কি করে নেগেটিভ আয়ন প্রদান করে এখন আমরা তো জানি ডাই কিন্তু সল্ট সোডা ব্যবহার করা হয় রাইট সল্ট কেন ব্যবহার করা হয় সোডা কেন ব্যবহার করা হয় আমরা জানি what is the function of salt and what is the function of soda সল্ট তো স্যার রিঅ্যাকশনটা এই করে কি করে হাইড্রোজেন আয়ন বানানোর জন্য হাইড্রোজেন আয়ন বানানোর জন্য ফাংশন অফ সল্ট সল্টের ফাংশন হচ্ছে এক্সিউশনটা বাড়ানোর জন্য এক্সিউশন মিন্স ডাইস গুলো ফাইবারের কাছাকাছি প্রবেশ করবে এজন্য কি করা হয় সল্ট ব্যবহার করা হয় সল্ট হিসেবে কি ব্যবহার করা হয় HCl সল্ট হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট এটা আরেকটা নাম হচ্ছে সল্ট নামে কি বলা হয় ইলেক্ট্রোলাইট কি বলা হয় ইলেক্ট্রোলাইট তো ইলেক্ট্রোলাইট কাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণত আমরা দেখি যে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যেটা এটাই সল্ট হিসেবে ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে এখন সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কোনটা ব্যবহার করা হয় সোডিয়াম সালফেট কেন সোডিয়াম সালফেট ব্যবহার করা হয় তার রিজনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যখন ব্যবহার করা হয় যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কি ক্ষয় হয় মানে করোশন হয় ক্ষয় হয় বা সোডিয়াম সালফেট যে পাত্রে রাখা হোক না কেন পাত্রের উপর হয় ঘটায় এইজন্য তোমাদেরকে যদি কখনো কোশ্চেন করা হয় যে ইলেক্ট্রোলাইট হিসেবে দুটো সল্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট এইটার মধ্যে সোডিয়াম সালফেট কি কেন বেশি ব্যবহার করা হয় তার রিজন একটাই যে সোডিয়াম ক্লোরাইড যে পাত্রে রাখা হবে সেই পাত্রে ক্ষয় ঘটাবে বা সোডিয়াম সালফেট যে পাত্রে রাখা হবে সেই পাত্রে ক্ষয় ঘটাবে এইজন্য ইলেক্ট্রোলাইট এবং সল্ট যেটাই বলা হয় না সেগুলোর জন্য সবসময় সোডিয়াম সালফেটটাই ব্যবহার করা হয় ক্লিয়ার এখন আসো এই যে ডাইস এবং কটন ফাইবার দুটো যে নেগেটিভ আয়ন প্রদান করে রিঅ্যাকশনটা কি করবে এখন দেখো নেগেটিভ শোষণ কি করে বিকর্ষণ করে ইংলিশে বলা হয় রিভার্সাল করে এখন যখন নেগেটিভ রিভার্স করলো যখন আমি সল্ট ব্যবহার করি বা ইলেক্ট্রোলাইট ব্যবহার করি এই সল্ট বা ইলেক্ট্রোলাইটকে বলা হয় হচ্ছে মিডিয়া কি বলা হয় মিডিয়া মিডিয়ার কাজ এই যে দেখো মিডিয়ার কাজ কি যে কোনো ধরনের খবর আমাদেরকে পৌঁছায় দেয় তারা এটা কিন্তু মিডিয়ার কাজ সো ডাইরেক্টলি যেটা করা হয় সল্ট যখন ব্যবহার করা হয় খেয়াল করে দেখো সোডিয়াম ক্লোরাইড যদি ব্যবহার করো সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই যে সোডিয়াম প্লাসটা এটা কি করবে তখন কি করবে এই ডাইসগুলোর সাথে কি হবে যুক্ত হবে যখন এই ডাইসের সাথে যুক্ত হবে তখন এটা মাইনাস আর একটা প্লাস তখন কি হবে আকর্ষণ হবে না এই যে আকর্ষণটা হবে তাহলে এটা এই ইলেকট্রন আমরা কাটিয়ে দেব এই যে প্লাস এবং এই যে মাইনাস যে আকর্ষণ হলো আকর্ষণ বলতে একটা মিডিয়া তৈরি হইলো তখন হবে এই ডাইসগুলো ফাইবারের কাছাকাছি প্রবেশ করবে তার আগে কখনোই ডাইসগুলো ফাইবারের কাছাকাছি আসবে না এরকম মাঝে মাঝে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ফাংশন অফ সল্ট সল্টের ফাংশন ফাংশন মানে হচ্ছে কাজ কি তাহলে বলবো হচ্ছে এক্সিউশনটা বাড়ে এক্সিউশন মিন্স হচ্ছে যে ডাইসগুলো আছে সেই ডাইসগুলো ফাইবারের মধ্যে কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে এক্সিউশন আরেকটা জিনিস বলা হয় উইদাউট সল্ট মানে লবণ ছাড়া রিঅ্যাক্টিভ ডাইসে কটনের সাথে রিঅ্যাকশন হবে কি বলবো হবে না অ্যানসার হবে না তার রিজনটা হচ্ছে ডাইসগুলো হচ্ছে নেগেটিভ আয়ন প্রদান করে কটন ফাইবারগুলো নেগেটিভ আয়ন প্রদান করে তো নেগেটিভ সবসময় কি করবে
রিঅ্যাকশন যখন করে তখনই শুধুমাত্র ডাইসগুলো ফাইবারের কাছাকাছি আসে। যখন ডাইসগুলো ফাইবারের কাছাকাছি আসে মানে আকর্ষণ হবে ডাইসগুলো ফাইবারের ভিতরে প্রবেশ করবে। এই জন্য কি করা হয়? তাহলে দেখো স্যার কমিউনিকেশন যদি মনে হয় যে আর্মটা এটা যদি সিএলএস নেগেটিভ হয় এটা মানে কি ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হবে না, ওই কাছাকাছি চলে আসবে। লজিকটা কি হবে? এটা না ফিনিশ হয়ে যাবে, ফাইবারের লজিকের অধিকার ফিনিশ হয়ে যাবে, কিন্তু ফাইবারটা ফিনিশ হবে না। আরেকটা ফিনিশ হবে ফাইবারগুলো কাছাকাছি চলে আসবে। তাহলে তুমি চিন্তা করো রিঅ্যাক্টিভ টায়ারে হাইড্রোজেন বন্ড ছিল খুব সহজে ভাঙা গেছে, ভিতরে পানি প্রবেশ করছে, বের হয়ে আসছে। রিঅ্যাক্টিভ টায়ারে আকর্ষণ করার জন্য আমাদের একটা সল্ট ব্যবহার করা হচ্ছে, তারপরে আকর্ষণ করছে। তাহলে এই বন্ড কত শক্তিশালী। এই জন্য যেটা করা হয় যে রিঅ্যাক্টিভ টায়ারে লাইট ফাস্টনেস ওয়াশ ফাস্টনেস ইজ সো গুড। এই জন্য ইন্ডাস্ট্রিগুলোতে সবসময় রিঅ্যাক্টিভ টায়ারে আমাদের পাওয়া যাবে। স্যার তাহলে এটা খুবই কমন কোশ্চেন করে যে ওই কোশ্চেন যে ডিরেক্ট টাইম আর রিঅ্যাক্টিভ টাইম কোনটা বেশি ব্যবহার করা হয়? রিঅ্যাক্টিভ টাইম। তার কারণটা বুঝা গেছে? এখন আসো আমরা যে টার্ম সম্পর্কে জানবো, এই টার্মগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে ক্রোমোফোর, দুই নাম্বারটা হচ্ছে ক্রোমোজেন, আর একটা হচ্ছে তিন নাম্বার হচ্ছে অক্সোফোর। এখন আসো এই তিনটা নাম সম্পর্কে জানতে হবে। ক্রোমোফোর কি জানো? হ্যাঁ? না, না। ক্রোমোফোর কি? কি বলো? পড়াইছিলাম তো, খাবার কিছু করে। এখন আসো ক্রোমো মিনস হচ্ছে কালার, ক্রোমো মিনস কালার, ফোর মিনস হচ্ছে টু বিয়ার। অর্থাৎ যে গ্রুপগুলো কালার বিয়ার করে তাকে কি বলা হয়? ক্রোমোফোর গ্রুপ বলা হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডাইসোমারের শব্দ দুটো ছিল, আরেকটা শব্দ যুক্ত করতে হবে। সেই ডাইসোমারের মধ্যে অবশ্যই ক্রোমোফোর গ্রুপ থাকতে হবে। ক্রোমোফোর গ্রুপ আছে সেটা কি হবে না? ডাইস হবে না। ক্রোমোফোর গ্রুপের মিনস কি? এটা কালার বিয়ার। ঠিক আছে? তাহলে ক্রোমোফোর কাকে বলে? দা কালার বিয়ারিং, লিখতে পারো দা কালার বিয়ারিং আনস্যাচুরেটেড, কালার বিয়ারিং unsaturated rated group is called P. Chromosome is called chromosome. অর্থাৎ মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল গুলো হচ্ছে একটা হচ্ছে অ্যাজ এ গ্রুপ, এক্সাম্পল কি? অ্যাজ এ গ্রুপ আর হচ্ছে কিটো গ্রুপ, অ্যাজ আ কিটো গ্রুপ। ক্লিয়ার? এখন আসো ক্রোমোজোম কাকে বলে? খুবই দরকার, এই তিনটা টার্ম অবশ্যই লাগবে। ডাই করতে চাইলে এই কোড সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। ক্রোমোজোম জিনিসটা কি? অর্থাৎ যে গ্রুপগুলোতে যেখানে কি হবে ক্রোমোফোর এবং অক্সোফোর দুটো গ্রুপই বিদ্যমান থাকবে তাকে আমরা কি বলবো? ক্রোমোজোম। ক্রোমোজোম কাকে বলা বলবো? যেখানে ক্রোমোফোর এবং অক্সোফোর দুটো গ্রুপই থাকবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো ক্রোমোজোম। আমরা যখন মিউচুয়াল ফ্রেন্ড বলি না সেটাকে ক্রোমোজোম বলা, ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোম দুটো থাকবে, অক্সোজোম দুটো থাকবে, তখন আমরা কি বলবো? ক্রোমোজোম। আর অক্সোজোম কি জিনিস ভালো করে বুঝো। এই অক্সোজোম যে গ্রুপগুলো ডু নট প্রোডিউস এনি কালার, ডু নট প্রোডিউস এনি কালার, নিজের আবার আলোকিত হয়। অর্থাৎ নিজে কখনো কালার তৈরি করে না, বাট help to produce color, help to produce color। অর্থাৎ হ্যাঁ অক্সোজোম যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো নিজে কখনো কি করে না কালার প্রডিউস করে না, বাট helps to produce color। এক্সাম্পল গুলো সেই গ্রুপগুলো হচ্ছে কার্বক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ আর অ্যামোনিয়া গ্রুপ। এই তিনটা গ্রুপ যখন থাকবে তখন কি বলবো? সেগুলো বলা হয় অক্সোজোম। সেগুলো কি বলা হয়? অক্সোজোম বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলি ক্রোমোফোর মিনস হচ্ছে ক্রোমো মিনস কালার, ফোর মিনস টু বিয়ার। অর্থাৎ যে গ্রুপগুলো কালার বিয়ার করে তাকে কি বলা হয়? ক্রোমোফোর গ্রুপ বলা হয়।
দুই নম্বরে হচ্ছে ক্রোমোজেন, যে গ্রুপটাতে ক্রোমোফোর এবং অক্সিজেন দুটো গ্রুপে বিদ্যমান তখন তাকে বলা হয় ক্রোমোজেন বলা হয়। অক্সিজেন কাকে বলে? অক্সিজেন তখনই বলতে থাকে ডু নট প্রডিউস এনি কালার, অর্থাৎ অক্সিজেন যে গ্রুপগুলো থাকবে কখনো কালার প্রডিউস করবে না, বাট হেল্প টু প্রডিউস কালার, বাট কালার হেল্পিং টু প্রডিউস করতে সাহায্য করবে। এই ধরনের গ্রুপ হলে তখন তাকে বলা হয় অক্সিজেন গ্রুপ। এক্সাম্পল আসলে মনে রাখবা কার্বক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ এবং অ্যামোনিয়াম গ্রুপ। ক্লিয়ার? ওকে স্যার, তো অবশ্যই আছে এটা নিয়ে। ওকে, এখন আসো আরো কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। আরো কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। আরো কিছু টার্ম আমরা জানবো নেক্সট এপিসোডে। না, খুবই গুরুত্বপূর্ণ তোলা হয় এগুলো পরে শেষ করে দেবো। এই যে ইকুয়েশন, এটা হচ্ছে এক্সট্রুশন, এটা হচ্ছে অ্যাবসর্পশন, এটা তো লাগবে ভালো করে একটু খেয়াল করো। সর্পশন আর হচ্ছে ডিসঅর্পশন। ক্লিয়ার? এগুলো হচ্ছে লেকচারারি টার্ম। এখন আসো এক্সট্রুশন কি? এক্সট্রুশন মানে হচ্ছে কি পরিমাণ ডাইস ফাইবারের ভিতরে ফিট হয়ে গেছে, সেটা হচ্ছে এক্সট্রুশন। এক্সট্রুশন জিনিসটা আমরা পরে বুঝবো, তার আগে এই তিনটা টার্ম সম্পর্কে একটু আলোচনা করি, যে অ্যাবসর্পশন কি, সর্পশন কি এবং ডিসঅর্পশন কি। ঠিক আছে, আমরা এই যে তিনটা বিষয় আলোচনা করব, সবসময় ডাইস এবং ফাইবার নিয়ে আসবে। ডাইস এবং কি ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাবসর্পশন কাকে বলবো? যখন when dice contact with fiber, অর্থাৎ যখন ডাইস গুলো ফাইবারের কন্টাক্টে থাকবে তখন এটা আমরা কি বলবো? অ্যাবসর্পশন। সর্পশন কাকে বলবে? when dice কি enter into the fiber, into the fiber, অর্থাৎ যখন কি হবে ডাইস গুলো ফাইবারের ভিতরে প্রবেশ করবে তখন তার কি বলা হবে? সর্পশন বলা হবে। ডিসঅর্পশন কি? ডিসঅর্পশন হচ্ছে when dice come out from fiber, অর্থাৎ ফাইবার থেকে যখন কি হয়ে যাবে বের হয়ে আসবে তখন কি বলা হবে? তাকে ডিসঅর্পশন বলা হচ্ছে। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখো এক্সট্রুশন কি? এক্সট্রুশন আমরা তখনই বলবো যখন এই তিনটা প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি পরিমাণ ডাইস ফাইবারের ভিতরে ফিক্সড হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? এক্সট্রুশন। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন ডাই করি, ডাই আমরা কি করি? ওয়াশ করি, হট ওয়াশ করি, রিং ওয়াশ করি, কোল্ড ওয়াশ করি। সেই জিনিসটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু ওই জিনিসটাই বোঝানো হচ্ছে। প্রথম আমাদের ডাইস গুলো ফাইবারের কাছাকাছি আসে, যদি কাছাকাছি আসে তখন তাকে কি বলা হয়? অ্যাবসর্পশন অবশ্যই আসে। আবার সবসময় মানে ডাইস গুলো অবশ্যই ফাইবারের ভিতরে প্রবেশ করে। তিন নম্বরে একটা ডিসঅর্পশন, মানে হয় ডাইস কাউন্টার সংখ্যা ফাইবার। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে রিঅ্যাক্টিভ ডাই আছে, রিঅ্যাক্টিভ ডাইয়ের ডাই টেকআপ কত? ডাই টেকআপ হচ্ছে 85%। অর্থাৎ তুমি 100% ডাই দিলেও 85% ডাই শুধুমাত্র ফেব্রিকের গায়ে থাকবে, বাকি তাহলে 15% হয়ে যাবে, বাকি 15% হাইড্রোলাইসিস। অর্থাৎ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে আমরা যে ডাইস দিই 100%, সেই 100% ডাইস কি আসলে ফেব্রিকে লাগে না। রিঅ্যাক্টিভ যে ডাইস ব্যবহার করি সেই ডাইস শুধুমাত্র 85% ডাইস শুধু ফেব্রিকে গায়ে লাগে, তাহলে 15% অবশ্যই কি হয়ে যায়? বুঝে যায় না? সেই জিনিসটাই হচ্ছে, দেখো ডাইস গুলো যখন ফাইবার কাছাকাছি আসছে, ভিতরে প্রবেশ করেছে, কাম আউট ফ্রম দা ফাইবার থেকে বের হয়ে আসছে। এই তিনটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে কতটুকু ডাইস ফেব্রিকের গায়ে লেগে গেছে তাকে আমরা এক্সট্রুশন। এক্সট্রুশন মিন্স হচ্ছে ডাইসের সাথে ফাইবারের রিঅ্যাকশনটা বাড়ানো। কি এক্সট্রুশনের সংজ্ঞা লেখো, while the process of absorption
desorption and desorption is complete. Desorption is complete. Complete. Dyes. How does dyes? How does dyes fix in the fiber? Dyes fix in the fiber. It's called induction. It's called induction. But বোঝা গেছে এই যে তিনটা প্রসেস, এই তিনটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে কতটুকু ডাইস ফাইবার অথবা ফেব্রিকের মধ্যে ভিতরে প্রবেশ করেছে